প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের প্রথমের দিকে বেশ কিছু সহজ প্রশ্ন আছে এবং পরবর্তীতে ধীরে ধীরে প্রশ্নগুলোর প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখানে প্রথমের দিকে প্রশ্নের শুধু উত্তরগুলো দিয়ে যাব এবং পরবর্তীতে যদি কোনো রকম প্রবলেম তোমরা ফেস করো তো নাম্বার সহ দিবা, তার ডিটেলস ব্যাখ্যাটা আমরা তখনই দেব। আচ্ছা, আমরা শুরু করি। এখানে একের উত্তর হবে ক, দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়টাই ডেটা কমিউনিকেশন। বিপিএস বিট পার সেকেন্ড, এক্ষেত্রে 2-এর ক। 3-এর হচ্ছে খ উত্তর, ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। ভিওআইপি বা ফোন কল, ভিওআইপি মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এটা একটা প্রোটোকল, এটার হচ্ছে যে স্পিড 0.5 Mbps। 4-এর ক। 5-এর উত্তর খ, কম্পিউটার থেকে প্রিন্টারে আমরা ভয়েস ব্যান্ড স্পিডে ডেটা ট্রান্সমিট করি। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? 6-এর উত্তর খ, টেলিফোনে। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি, আমরা জানি ন্যারো ব্যান্ডের গতি হচ্ছে 45 থেকে 300 bps, সেক্ষেত্রে ন্যারো ব্যান্ডের এটার উত্তর হবে 7-এর ক। একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? এক্ষেত্রে আমরা জানি ব্যান্ডউইথ হচ্ছে যে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফারের হার, তাহলে 5 সেকেন্ডে যদি 9000 বিট হয় তো প্রতি সেকেন্ডে 9000কে 5 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাবো 1800 bps। পরবর্তীতে 9 নম্বরে একই ধরনের প্রশ্ন, 9-এর উত্তর হবে খ। 10-এর উত্তর ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড, 10-এর উত্তর খ। 11-র উত্তর হবে গ, ভয়েসের সর্বোচ্চ গতি, এটা হচ্ছে 1200 থেকে 9600 bps। 12 নম্বর, নিচের কোনটিতে ন্যারো ব্যান্ডে ব্যবহৃত হয়? নিচের কোনটি? 12-এর উত্তর খ, টেলিগ্রাফ। টেলিগ্রাফটি ন্যারো ব্যান্ড, কারণ ন্যারো ব্যান্ডটা শুধুমাত্র টেক্সট টাইপের ডেটা ট্রান্সমিট করে, যা কিনা টেলিগ্রাফ। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 13-র উত্তর ক, 1 Mbps অথবা এর চেয়ে বেশি হচ্ছে যে আমাদের ব্রডব্যান্ডের স্পিড। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 14-র উত্তর হচ্ছে খ, 3 ভাগে। ডেটা কোনো ট্রান্সমিশনের ডেটা, কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? 15-র উত্তর হবে খ, অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে আমরা এক্সাম্পল যদি বলি কিবোর্ড টু সিপিইউ, সেক্ষেত্রে কিবোর্ডে এক একটা আমরা বাটন প্রেস করি এবং প্রতি বাটনের অ্যাগেনস্টে একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়, মানে 8 বিট করে ট্রান্সমিট হয়। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোন ট্রান্সমিশনে? এটার উত্তর হবে 16-র খ, আইসোক্রোনাসে। 17 নম্বরের উত্তর হবে 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। অ্যাসিনক্রোনাস বললে এদিকে ডাটাটা কত থাকে থাক দেখার বিষয় না, আমরা উত্তর দিব 72.73, সেক্ষেত্রে 17-এর উত্তর ক। 18-এর উত্তর হবে ক, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। 19-এর উত্তর হবে গ, মানে এমএমএস, টেক্সট ও ছবি মানে পাঠানোর প্রযুক্তি, এটা এমএমএস। একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে আমরা কি বলি? 20-এর উত্তর হবে গ, ফুল ডুপ্লেক্স। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? 21-এর উত্তর ক, সিমপ্লেক্স। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? আমরা জানি এর উত্তর হবে ফুল ডুপ্লেক্স, ঘ। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? 23-এর উত্তর হবে খ, রেডিও ওয়েভ। আচ্ছা, রেডিও ওয়েভটা কেন এর ব্যবহৃত হয় বেশি, এটার বিষয়ে আমরা হচ্ছে যে ডিটেলস আলোচনা করব পরবর্তীতে। এবার 24 নম্বরে আসি, নিচের চিত্রটি কোন মোডের? 24-এর উত্তর ক, ব্রডকাস্ট। 25 গ্রুপ এসএমএস এর মোড কোনটি? উত্তর ঘ, মাল্টিকাস্ট। 26-এর উত্তর ক, টিভি সম্প্রচার হচ্ছে ব্রডকাস্ট। 27-এর উত্তর ক, সিমপ্লেক্স, কারণ এটা ওয়ান সাইডেড কমিউনিকেশন। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? 28-এর উত্তর হবে ক, টুইস্টেড পেয়ার কেবল। তারগুলো পেঁচানো জোড়া থাকে। 29-এর উত্তর গ, টুইস্টেড পেয়ার। 30 হচ্ছে ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টর মূলত হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবারের প্রাপক ইন্ডে ইউজ করি। প্রাপক ইন্ডে যখনই কোনো অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলো ডেটা আকারে আসে তখন সেটাকে ডিটেক্ট করার জন্য আমরা ফটো ডিটেক্টর ব্যবহার করি। তো এটা হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। 31-এর উত্তর ঘ, সাদা। 32-এর উত্তর গ, টুইস্টেড পেয়ার। 33-এর উত্তর হচ্ছে খ, 200 Mbps। কোন কোঅ্যাক্সিয়াল কেবলে ডেটা প্রেরণের সাধারণ হার? কোঅ্যাক্সিয়ালে আমরা 200 Mbps পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারি। ফাইবার অপটিক্যাল কেবলে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়? ফাইবার অপটিক কেবলে হচ্ছে আমরা
তরঙ্গ দৈর্ঘ্য যেটা ইউজ করি সেটা হচ্ছে 1500 ন্যানোমিটার। 35-এর উত্তর হচ্ছে গ। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? 2.45 গিগাহার্টজ। 36-এর উত্তর খ, এটা হচ্ছে ব্লুটুথ। এক্ষেত্রে আমরা যদি ব্যান্ডউইথ চিন্তা করি টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে, টুইস্টেড পেয়ারের ব্যান্ডউইথ হচ্ছে 1 Mbps থেকে 10 Gbps পর্যন্ত হতে পারে। আসলে টুইস্টেড পেয়ার বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, ক্যাট 3, ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 7, 8। ক্যাট 3 প্র্যাকটিক্যালি 10 Mbps পর্যন্ত হতে পারে এর ডেটা ট্রান্সফারের হার। ক্যাট 8 হতে পারে 25 থেকে 40 Gbps। তো আমরা এভারেজে ধরবো যে টুইস্টেড পেয়ার হচ্ছে 1 Mbps থেকে 10 Gbps পর্যন্ত। কোঅ্যাক্সিয়ালের ব্যান্ডউইথ হচ্ছে 200 Mbps, যেটা আমাদের প্রশ্ন এসেছে, প্রশ্ন নাম্বার 33। অপটিক্যাল ফাইবারের 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হতে পারে। আমরা আরও একটি প্রশ্ন দেখলাম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে যে আমরা উত্তর দেখেছি 34-এর উত্তর গ, 1500 ন্যানোমিটার। তো আমরা এক্ষেত্রে বাদ অন্যান্য মাধ্যমগুলো একটু ক্লিয়ার করে ফেলি। টুইস্টেড পেয়ারের তরঙ্গ দৈর্ঘ্য 0.6 মিটার থেকে 300 মিটার পর্যন্ত হতে পারে। কোঅ্যাক্সিয়ালের 3 সেন্টিমিটার থেকে 300 কিলোমিটার হতে পারে। অপটিক্যাল ফাইবার এক্ষেত্রে আমরা 1300 থেকে 1500 ন্যানোমিটার পর্যন্ত ধরতে পারি। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যদি আসি, 37-এর উত্তর হবে ঘ, কৃত্রিম উপগ্রহ। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি? আচ্ছা, 38 নম্বরের উত্তর হচ্ছে ক, ইনফ্রারেড। 39-এর উত্তর ঘ। 40-এর উত্তর ঘ, ওয়াইম্যাক্স। 41 ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত? এক্ষেত্রে আমাদের ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ তিনটার স্ট্যান্ডার্ড মনে রাখা জরুরি। ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16 গিগাহার্টজ। এটা হচ্ছে IEEE বলা হয়, IEEE 802.16। ওয়াইফাই যদি আমরা বলি IEEE 802.11, ব্লুটুথ হচ্ছে IEEE 802.15। নিচে আমাদের 42-এ সেটা আমরা পেয়েছি কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড। 42-এর উত্তর হচ্ছে গ। 43 নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? 43-এর উত্তর হচ্ছে খ। হটস্পট কি? 44-এর উত্তর গ, তারবিহীন একটি ইন্টারনেট ব্যবস্থা। এটা হচ্ছে আমরা প্যানের ক্ষেত্রে ব্যবহার করি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? কোন প্রজন্মের মোবাইল ফোনে? তো সেক্ষেত্রে আমরা 45-এর উত্তর দেখছি খ। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু প্রজন্ম এখানে প্রশ্ন করা হয়েছে, এগুলোর একত্রে উত্তর দিব। তো গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির ফোনকে? 46-এর গ, CDMA। CDMA, TDMA, PDMA, FDMA। CDMA অর্থ এর পূর্ণরূপ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। TDMA হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আমরা যদি বলি FDMA, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর PDMA তে বোঝায় পোলারাইজেশন ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটার ডিটেলস আমরা একটু আলোচনা করব পরবর্তীতে। 47-এর উত্তর হবে ঘ, চতুর্থ প্রজন্ম। 48-এর উত্তর হবে খ, 2G। এই ধরনের বিভিন্ন জেনারেশনে কি ধরনের হচ্ছে আমাদের প্রযুক্তি আমরা নিয়ে এসেছি, এই ধরনের প্রশ্নগুলো বরাবরই আমাদের MCQ সেট করা হয়। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। 49 কোন প্রজন্মের মোবাইল ভিডিও কলের শুরু হয়? 49-এর উত্তর গ। 50 IP ভিত্তিক ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক। 50-এর উত্তর হবে গ, চতুর্থ প্রজন্ম। IP 51-এর উত্তর ঘ, চতুর্থ প্রজন্ম। যেহেতু আমরা একটু আগেই গত প্রশ্নটাই দেখলাম, এটার উত্তর 4G। 52 GPRS এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। 53-এর উত্তর হচ্ছে ক, IP নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, 54 GSM গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, উত্তর ঘ। 55 মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? 55-এর উত্তর খ, দ্বিতীয়। IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে? আমরা জানি IEEE 802.11 একটি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। সেক্ষেত্রে ওয়াইফাই আমরা ল্যানের ক্ষেত্রে ইউজ করি। 56-এর উত্তর এজন্যই হবে খ। 57 ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? 57-এর উত্তর খ, WLAN। WLAN অর্থ ওয়্যারলেস ল্যান। ওয়াইম্যাক কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? 58-এর উত্তর হচ্ছে গ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মূলত একটি মেট্রোপলিটন সিটি এরিয়া কাভার করতে পারে, শহরের একটি বড় এরিয়া কাভার করতে পারে। তো ওয়াইম্যাক্সটা আমরা সেখানে ইউজ করি। ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস।
59-এর উত্তর হচ্ছে খ, মডেমের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কোনটি? তো এটি হচ্ছে ডিমডুলেশন। আমরা এক্ষেত্রে একটি শর্টকাট টেকনিক ইউজ করতে পারি। মডেম যদি আমরা শব্দটাকে দেখি, মডুলেশন ডিমডুলেশন দুটি মিলে মডেম। তো মডেম আমরা ইউজ করি কম্পিউটারে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সমিটে। তো মডেমের প্রথমের দিকে যেহেতু মডুলেশন আছে, পরেরটা ডিমডুলেশন। তো আমরা যখন ডিভাইসে একটা মডেম ইউজ করি, প্রথমত করে কি ডিভাইসের ভিতরের বাইনারি সংকেতগুলোকে আমরা বাইরে অ্যানালগে রূপান্তর করি, মানে ডিজিটাল সিগন্যালগুলোকে অ্যানালগে রূপান্তর করি। এটা হচ্ছে মডুলেশনের অংশের কাজ। অপর প্রান্তে প্রাপক এন্ডে ডিভাইসে মডেম যুক্ত করা থাকে, সেখানে ডিমডুলেশন অংশটা কাজ করে। সে করে কি, অ্যানালগ সিগন্যালগুলোকে আবার ডিভাইসে নেওয়ার জন্য ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তাই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে প্রযুক্তি, মানে যে ব্যবস্থাটা, এটা হচ্ছে ডিমডুলেশন। 60 নম্বর, এটার উত্তর হবে রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর একটি সুইচ কিনে আনে। রহিমের বাসায় নেটওয়ার্ক কোন টপোলজির হবে? সেক্ষেত্রে উত্তর হচ্ছে স্টার টপোলজি। আমরা জানি যে স্টার টপোলজিতে সুইচ বা হাব ব্যবহৃত হয়। 61, ব্লুটুথের মাধ্যমে তৈরি করা নেটওয়ার্ককে কি বলা হয়? এটা হচ্ছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কারণ ব্লুটুথটা হচ্ছে শর্ট এরিয়া কাভারেজ করতে পারে। 62, একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত নেটওয়ার্ক ব্যবস্থা, যেটা ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেটা হচ্ছে খ, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটি প্যান হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা আমাদের শর্ট রেঞ্জ কাভারেজ করে। ল্যান একটি বিল্ডিং অ্যারাউন্ড হচ্ছে একটি ফ্লোর বা একটি বিল্ডিং কাভার করতে পারে, সেক্ষেত্রে আমাদের এটার উত্তর হচ্ছে ল্যান। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? 63-র উত্তর হচ্ছে খ, ল্যান। একই সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? একই সুইচ দিয়ে একটি ল্যান তৈরি করা যায়। 64-র উত্তর ক। একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে কোন ডিভাইস? এটা আমাদের এখানে উত্তর আছে হচ্ছে খ, রাউটার। যদি এক্ষেত্রে ব্রিজ থাকতো, আমরা ব্রিজটাও ব্যবহার করতে পারতাম। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? 66-র উত্তর হচ্ছে গ, গেটওয়ে। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? এই ধরনের প্রশ্নগুলো একটু বুঝে আমাদের উত্তর করা উচিত। 67-র উত্তর হচ্ছে ঘ, রাউটার। 68 হচ্ছে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইসের? উত্তর হচ্ছে গেটওয়ে। প্রোটোকল ট্রান্সলেশন বলতে বোঝাচ্ছে আমাদের ধরলাম একটি ল্যান একটি ম্যান, অথবা একটি ল্যান একটি ক্যান, দুই ধরনের প্রোটোকল বিশিষ্ট দুটি নেটওয়ার্ক, দুটোকে আমরা যুক্ত করতে গেটওয়ে ইউজ করি, ল্যান ম্যান। অথবা আমরা যদি ল্যান দুই প্রোটোকল, মানে এটা তো একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যুক্ত করতে আমরা ইউজ করি ব্রিজ, আর ভিন্ন প্রোটোকল হলে আমরা ইউজ করি গেটওয়ে। পরবর্তীতে 69-এর উত্তর হচ্ছে খ, সুইচ। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে যায়? সুইচ আমাদের নির্দিষ্ট ডিভাইসে ডেটা ট্রান্সমিট করতে পারে, যেটা কিনা হাত পারে না। 70-এর উত্তর গ, টপোলজি। এখানে বলছে যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিন্যাস, এটা টপোলজি। স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ 71-এর উত্তর গ, কেন্দ্রীয় হাবের মাধ্যমে সম্ভব। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? 72-এর উত্তর গ, স্টার টপোলজি। অ্যাকচুয়ালি সেলুলার ফোনগুলো প্রত্যেকটা ফোন এক একটা সেল হিসেবে কাজ করে, এগুলো প্রত্যেকটা কানেক্ট হচ্ছে যে একটা টাওয়ারের সাহায্যে। তো একটি টাওয়ার থেকে যখন অনেকগুলো নেটওয়ার্ক, অনেকগুলো সংযোগ বের হচ্ছে, এটা আমরা তুলনা করতে পারি স্টার টপোলজির সাথে। সেক্ষেত্রে 72-এর উত্তর গ, 72-এর উত্তর গ। 73-এর উত্তর হচ্ছে ক, কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? স্টার টপোলজিতে। আমরা যদি 74-এর উত্তর দেখি, 74-এর উত্তর ঘ। এক্ষেত্রে 4টি টপোলজি ব্যবহার হয়েছে। প্রথমটা বাস, মধ্যে উপরের যেটি অংশ আছে সেটা হচ্ছে একটি রিং টপোলজি, ডান পাশেরটা মেশ, এবং সর্বনিচেরটা হচ্ছে যে এটি একটি ট্রি টপোলজি। আমরা পরবর্তীতে 75-এর উত্তর দেখছি ক, স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহৃত হয়? আমরা জানি হাব বা সুইচ, হাব থাকলে হাব, সুইচ থাকলে সুইচ। 76-এর উত্তর হচ্ছে ঘ, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা যায়? এক্ষেত্রে 6 যেহেতু আছে, 6 দিতে হবে। আমরা জানি বাস, রিং, স্টার, বাস, রিং, স্টার, তারপরে আমাদের ট্রি টপোলজি আছে, হাইব্রিড আছে,
এই ধরনের আমাদের 6 ধরনের টপোলজি আমরা ইউজ করতে পারি। এছাড়া আরও একটা টপোলজি আছে যেটা মূলত ইউজ করা হয়, কিন্তু আমাদের বইয়ে যেহেতু 6টা আছে আমরা 6টা ইউজ করব। 77-এর উত্তর হচ্ছে খ, এক্ষেত্রে 4 ও 6। এখানে প্রশ্নটা বলেছে 5 এবং 7 নম্বর কম্পিউটার নষ্ট হলে কোন কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে। আসলে দেখলে এখানে মনে হচ্ছে অনেকগুলোই উত্তর হতে পারে, কিন্তু আমরা যদি একটু ঠিকঠাকভাবে লক্ষ্য করি, যদি আমরা 5 এবং 7 নম্বর ডিভাইস বা ওয়ার্ক স্টেশনটা সরিয়ে ফেলি তাহলে অন্যান্যগুলো তো সচল থাকবে, ঠিক আছে, কিন্তু 4 আর 6 এই দুইটা সচল থাকা মানেই উপরের সবগুলো সচল থাকা। সেক্ষেত্রে এমসিকিউ মানেই হচ্ছে বেস্ট অপশন। আমরা অপশনটা নিচ্ছি 77-এর খ। 78 একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে, আমরা এটা জানি। 78-এর উত্তর হচ্ছে ঘ স্টার। 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন। আমরা জানি মেশ নেটওয়ার্কিংয়ে ডিভাইসের উপর ডিপেন্ড করে একটা সূত্র আছে, n*n-1/2। এক্ষেত্রে আমরা 79-এর উত্তর দেখছি গ। যেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়। যোগাযোগের নির্ভরশীলতা, সেক্ষেত্রে আমাদের যোগাযোগটা খুব স্ট্যাবল হতে হবে। আমরা 80-র উত্তর নিচ্ছি ক, কারণ মেশ টপোলজিতে প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড। 81 অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে। আমরা জানি এটা পাবলিক ক্লাউড, কারণ তারা হচ্ছে আমাদের কাছেই এই সেবাগুলো বিক্রয় করে। 82-র উত্তর হচ্ছে ক, ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি। এক্ষেত্রে আমরা 1 ও 2 নিচ্ছি, যেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড, ব্যান্ডউইথ বা ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড না, সেক্ষেত্রে 1 ও 2 উত্তর ক। 84-র উত্তর আমরা দেখছি যে এখানে উত্তর হতে পারে খ। 84-তে এটি হচ্ছে যে ব্রডকাস্টও বলতে পারি আমরা, সিমপ্লেক্সও বলতে পারি, 1 ও 3। টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কোনটি। 85-র উত্তর খ, 1 ও 3। সিমপ্লেক্স, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট না, কারণ মাল্টিকাস্ট হচ্ছে যে আমরা সিলেক্ট করতে পারি, যে সেন্টার সে সিলেক্ট করতে পারে। 86-র উত্তর বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কোনটি। 86-র উত্তর খ, 1 ও 3। রেডিও ওয়েভও করতে পারে, স্যাটেলাইটও করতে পারে। টেরেস্ট্রিয়াল লাইন অফ সাইট লাগে, নির্দিষ্ট দিকে যে যাবে, তো প্রেরক প্রাপকের মানে একই লাইনে থাকতে হয় এটার ক্ষেত্রে। 87 প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা আমরা পেয়েছি কোন প্রযুক্তিতে, কোন জেনারেশনে বা প্রযুক্তিতে। 87-র উত্তর ক, 1 ও 2। আমরা জানি গতি 3G এর তুলনায় 50 গুণ বাড়ায় হচ্ছে 4G, এটাতে LTE, লং টার্ম এভলিউশন নামক একটি টেকনোলজি ইউজ করা হয়, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 1 ও 2। আমরা এই 3G 4G প্রজন্মগুলো নিয়ে একটু আলোচনা করব অন্য একটি ভিডিওতে। আমরা গত এমসিকিউগুলোতে আলোচনার সময় যেগুলো বললাম যে পরবর্তীতে আলোচনা করব, সবগুলো মিলে আমরা একটা ভিডিও তৈরি করব, যেটি খুবই ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ সলভ করার জন্য। 88-র কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি। এক্ষেত্রে 3টি আমাদের উদ্দেশ্য। আমরা রিসোর্সও শেয়ার করি, হার্ডওয়্যার শেয়ার করি, ইনফরমেশন, সফটওয়্যার সবগুলো শেয়ার করি। আমরা যদি নেক্সট স্লাইডে আসি, প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে কোনটি কোনটি। এটার উত্তর 1 ও 2। প্যান হতে পারে, ল্যান হতে পারে, ওয়ান না, কারণ ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা অনেক বড় রেঞ্জ একটি কভার করছে, যেখানে আমরা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করতে পারবো না। 90-এর উত্তর হচ্ছে ক, 1 ও 2। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা কোনটি। আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হচ্ছে না, যতটুকু ব্যবহার ততটুকু। এক্ষেত্রে আমরা উত্তর দেখছি এটি ক্লাউড কম্পিউটিং। 91-এর উত্তর ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কাজ করার সুবিধাজনক কারণ। 91-এর উত্তর ঘ, 1, 2, 3 তিনটি। 92 নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কোনটি। 92-এর উত্তর হচ্ছে আমাদের ঘ, 3টি। আমরা যদি পরবর্তীতে 93 দেখি, 93-এর উত্তর ক, টুইস্টেড পেয়ার, রেডিও ওয়েভ, এই দুইটা হচ্ছে মাধ্যম মূলত। 94-এর উত্তর গ, 2 ও 3 মানে রিং, মেশ দুটি। প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সংযুক্ত থাকে। আচ্ছা, সেক্ষেত্রে 94-এর উত্তর গ, আচ্ছা, রিং ও মেশ। নেক্সটে যদি আমরা আসি, 95 নাম্বার, 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ রেঞ্জ, এটা মূলত হচ্ছে শুধু ইনফ্রারেডে এটা কাভারেজ করে, তো আমরা এটা বলতে পারি ইনফ্রারেড। আমরা যদি একই সাথে অন্যান্যগুলো কভার করতে চাই, রেডিও ওয়েভ যেটা আমাদের, সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ। মাইক্রোওয়েভ ওটার রেঞ্জ হচ্ছে 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ পর্যন্ত। অপরপক্ষে ইনফ্রারেড হচ্ছে 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ। ফুল ডুপ্লেক্স মোডে চলে। 96-এর উত্তর হচ্ছে ক, মোবাইল ফোন, ল্যান্ড ফোন দুটোই চলে। আমরা যদি নেক্সটে আসি,
97 এর উত্তর হচ্ছে ক, 98 এর উত্তর হচ্ছে খ, 1 ও 3, 99 এর উত্তর হচ্ছে খ, কারণ ব্লুটুথের মাধ্যমে তৈরি করা নেটওয়ার্ক হচ্ছে প্যান। 100 উত্তর হচ্ছে ঘ, এক্ষেত্রে 1 ও 2, 1 2 3 তিনটি। তো আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের এমসিকিউ সলভ করার জন্য প্রথম অংশটি সমাধান করলাম। আরও একটি আমরা অংশ বাকি আছে, এটা পরবর্তীতে আলোচনা করব। তো এই অধ্যায়টির মূলত প্রশ্নের উত্তরগুলো আমাদের খুব বুঝে এবং থিম যা আমাদের মধ্যে ডেভেলপ থাকতে হবে ঠিকঠাকভাবে, যাতে আমরা বুঝে অ্যান্সারটা করতে পারি। তো আমরা এখানে দেখলাম যে বেশ কিছু প্রশ্নের উত্তর কনফিউশন আমাদের তৈরি করে। তো আমরা এই ধরনের যত ধরনের প্রশ্ন কনফিউশন তৈরি করে সবগুলো নিয়ে পরবর্তীতে আমাদের আরও একটি স্লাইড আসবে, সেটি শেষ করে পরবর্তীতে আমরা সবগুলো নিয়ে একটি ভিডিও রাখবো, যেখানে আমরা যত ধরনের কনফিউশন তৈরি হতে পারে সবগুলো আমাদের যাতে পরীক্ষার হলে কনফিউশন তৈরি না হয় তা আমরা সেদিকে দৃষ্টি যাতে রাখতে পারি, তার জন্য আমরা সেই ভিডিওটি দেখতে পারি। তো ধন্যবাদ সবাইকে। সবাই এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ। এগুলো আমাদের যেহেতু বোর্ডে এসেছে, বোর্ডে আমরা দেখলাম যে অনেক প্রশ্নই পুনরাবৃত্তি হয়, তো আশা করা যায় বোর্ডের আমরা প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে পারবো। ধন্যবাদ সকলকে। সবাই আমরা এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করি। ধন্যবাদ।